আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রতিবার যে কথা বলে থাকি, আমার কথা কি তোমরা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, আর সাউন্ড ঠিকঠাক আছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা একটু আমাকে কষ্ট করে জানাও তোমরা। প্রতিবার যে কথা আমি তোমাদেরকে বলি, আমার কথা কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও। আমি একটু সময় নিচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা একটু কষ্ট করে আমাকে কমেন্ট করো যে আমার কথা তোমরা স্পষ্টভাবে সুন্দরভাবে শুনতে পাচ্ছ। আমি একটু সময় নিচ্ছি। আচ্ছা, আশা করি শুনতে পাচ্ছ। তো গতকাল একবার সাউন্ড ছিল না, আমি জাস্ট 30 সেকেন্ড সময় নিব, এর মধ্যে আমার ক্লাসটি আমি শুরু করে দিব, বেশিক্ষণ দেরি করব না। আর তোমরা জানো আজকে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করব। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা থাকবে। তো আজকের ক্লাসটিতে আমি ন্যারেশনটা তোমাদেরকে এমনভাবে দেখাবো যেন তোমাদের এই জাতীয় ন্যারেশনগুলো পরীক্ষাতে আসলে তোমরা অনায়াসে আনসার করতে পারো। আসলে ন্যারেশন এত কঠিন না, অবশ্যই একটু টেকনিকই লিখতে পারলেই হলো। গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস যেখানে টাচ করলে মার্ক পাওয়া যায়, তার মধ্যে ন্যারেশন একটি। অর্থাৎ এটা টাচ করলেই, পারো না বুঝো না, সামান্য একটু টাচ করে দিছো, মার্ক পেয়ে যাবে, 1 মার্ক বা 2 মার্ক তুমি পেয়ে যাবে, টাচ করলেই মার্ক। গ্রামারের এই একটা টপিক যেটাতে তুমি টাচ করলেই মার্ক পাবা। তার মধ্যে আরেকটা রয়েছে পাংচুয়েশন মার্ক। ওই পাংচুয়েশন মার্কের প্রথম লেটারটা ক্যাপিটাল করে দিলে বাকিগুলো তো অটোমেটিক তুমি মার্ক পাবে। তাহলে এই দুটো জিনিসকে আমাদেরকে একটু বেশি প্রায়োরিটি দিতে হবে। সেটি হচ্ছে ন্যারেশন এবং স্যার আপনি বুঝিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি। ওকে, পাওয়া যায় তার মধ্যে ন্যারেশন। আমি শুরু করতেছি, দেরি করতেছি না। তোমরা কষ্ট করে, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, ওটা অবশ্যই আমার তোমাদের জন্য রিকোয়েস্ট থাকবে, তোমার প্রিয় সহপাঠীদের একটু কষ্ট করে ক্লাসে মেনশন করে দাও, হ্যাঁ, যেন ওরা ক্লাসটি করতে পারে, যেন উপকৃত হয়। যাই হোক, আমি আর দেরি করবো না। আমাদের সাথে যুক্ত হয়েছে রেদওয়ানুর রহমান, এসকে তাহমিনা, লাভলি কুইন, হীরামণি আমাদের সাথে যুক্ত হয়েছে, আর কে রামিম চৌধুরী যুক্ত হয়েছে, কৃষ্ণ কুমার সরকার যুক্ত হয়েছে আমাদের সাথে, সারা জি ওয়ালাইকুম আসসালাম, এমডি রেদওয়ানুর রহমান জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যাই হোক, তো আমি শুরু করে দিব। এসএসসি বেস 2025-এর ন্যারেশন ইম্পর্টেন্স প্রিভিয়াস কোয়েশ্চেন সলভিং ক্লাস, অর্থাৎ গুরুত্বপূর্ণ বিগত বছরের যেই প্রশ্নগুলো সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে। তো আমরা এমনিতেই যেই মাগরিবের পরে ক্লাসগুলো নেই, মোটামুটি সেই ক্লাসগুলোতে তোমাদের কাছে একটু বোরিং লাগবে। সারাদিন রোজা রেখে এরপরে ইফতার করে নামাজ পড়েই ক্লাস করতে বসে যাও। অবশ্যই এই কয়েকটা দিন একটু কষ্ট করতে হবে তোমাদেরকে ভালো রেজাল্টের জন্য, হ্যাঁ, একটু কষ্ট তো করতেই হবে। এই কয়েকটা দিন কষ্ট করলে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবা তোমরা। তো এই ন্যারেশন এমন একটা জিনিস যেখানের মধ্যে তুমি হালকা একটু টাচ করছো, সম্পূর্ণটা ইয়ে করতে পারো না, বুঝো নাই, বা টাচ করছো। টাচ করা বলতে কি, ধরা না, টাচ করা বলতে আসলে অল্প একটু লিখছো, লেখার পর আর বাকিটা লিখতে পারো না, এখানে তুমি 1 মার্ক পাবে। বলে যে অনেকে ন্যারেশন না হলে মার্ক পায় না, এই না সেই না। আমি তো ইংলিশ সেকেন্ড পেপারের খাতা দেখি, হ্যাঁ, কয়েকটা খাতার নমুনা তোমাদেরকে দেখাবো পরীক্ষার শেষ মুহূর্তে, মানে তোমাদের যখন পরীক্ষা হবে তখন। ওকে, তো আমরা শুরু করে দিচ্ছি। দেখো, আমরা যশোর বোর্ড 2024 সালের একটা প্রশ্ন নিয়েছি। এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে বলেই এটা তোমাদের সাথে দেখাচ্ছি। একটু খেয়াল করলে দেখতে পাবা যে মাদার সেড টু নাফি, এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, সেটা আমি একটু বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে, একটু দেখো, আমার ন্যারেশন করতে গেলে পার্সন সম্পর্কে ধারণা থাকতে হবে। পার্সন, এই পার্সন সম্পর্কে ধারণা না থাকলে তুমি আবার ন্যারেশনের মধ্যে ভালো সুযোগ সুবিধা করতে পারবা না। পার্সন বলতে আসলে এখানে আমরা জানি ফার্স্ট পার্সন, পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই ফার্স্ট পার্সন সবসময় রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে ধরে। কাকে ধরে? রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে ধরে। কাকে ধরে? সাবজেক্টকে ধরে। আর সেকেন্ড পার্সন সব সময় রিপোর্টিং স্পিচের
অবজেক্টকে ধরে। কাকে ধরে? অবজেক্টকে ধরে। আর থার্ড পারসন নো চেঞ্জ, সে কোনো পরিবর্তন হয় না, সে যেইভাবে থাকে সেইভাবেই হয়। তো এটার একটা উদাহরণ দিচ্ছি যেন আমার এখন প্রশ্ন সলভিং করতে গেলে আর সমস্যার মধ্যে তোমরা না পড়ো, বিপদে যেন তোমরা না পড়ো, সেই জন্য আমি আচ্ছা একজন আমাকে বলছে যে স্যার 24 সালের প্রশ্ন থেকে আসে কি না। আসলে 24 সালের প্রশ্ন থেকে প্রশ্ন আসে, দুই একটা প্রশ্ন তো অবশ্যই থাকে, রিপিট হয় প্রত্যেক বছরই, বাট আসুক আর না আসুক এই জাতীয় প্রশ্নগুলো যদি তুমি পারো ইনশাল্লাহ বুঝতে পারবা। হ্যাঁ ঠিক আছে, ওকে। 24 সালের প্রশ্নটা তো এমন না যে এটা খুব বাজে প্রশ্ন হয়েছে, অনেক একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে। তো এই প্রশ্ন থেকে যদি পরীক্ষাতে প্রশ্ন থাকে যেন তুমি অনায়াসে লিখতে পারো, বলতে পারো, জানতে পারো, এই জন্য এই প্রশ্নটা দেওয়া আর কি। তো এটা নিয়ে টেনশন করার দরকার নাই যে স্যার আসবে কি আসবে না, আমরা কি পড়বো কি না। আচ্ছা আমি 100% যে কাজ হবে, কাজ হওয়ার আগেই তারে আমি অবশ্যই ইয়ে করে ফেলছি। আচ্ছা ঠিক আছে শিক্ষার্থীরা একটু দেখো, আমি একটু সময় নিচ্ছি। ওকে, তো এখানে ফার্স্ট পার্সন কাকে ধরবে? অবশ্যই সাবজেক্টকে ধরবে, সেকেন্ড পার্সন অবজেক্টকে ধরবে, থার্ড পার্সন নো সেন্স। এই জিনিসটা একটু আমি তোমাদেরকে বুঝাই দিয়ে আমি চলে যাচ্ছি। ওকে, একটু বুঝাই দিচ্ছি। দেখো আমি যদি বলি রিনা, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য লিখতেছি। রিনা সেড টু মি, রিনা আমাকে বলল আই লাভ ইউ, আমি আপনারা ভালোবাসি। আচ্ছা দেখো এই যে এই অংশটার নাম হচ্ছে রিপোর্টিং স্পিচ, এই অংশটার নাম কি? রিপোর্টিং স্পিচ, আর এটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। ওকে, তো বললাম ইনভার্টেড কমার ভিতরে যে সাবজেক্ট থাকবে, যে অবজেক্ট থাকবে, সেগুলো সবসময় ফার্স্ট পার্সন হলে এই সাবজেক্টকে ধরবে, রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে ধরবে, আর সেকেন্ড পার্সন হলে সবসময় অবজেক্টকে ধরবে। তো কীভাবে হলো দেখো, রিনা, রিনা আমি ঠিক রাখি। ওকে, সেড টু থাকলে হয় টোল্ড, ঠিক আছে টোল্ড। মি এর মি, টোল্ড মি, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে তাহলে ইনভার্টেড কমা উঠে দ্যাট। আচ্ছা ঠিক আছে, এবার দেখো আইটা কোন পার্সন? আই এবং উই হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন সবসময় কাকে ধরবে? একটু আগে বললাম রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে ধরবে, তাহলে রিনাকে ধরবে। তাহলে আই বলতে আসলে এখানে রিনা, তো আই মানে কি? শি। রিনা বলতে কি? শি। লিখলাম এখানে শি। আর লাভ ভার্বের 1 নাম্বার ফর্ম হইলে সেটা হয় 2 নাম্বার ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট হইলে ফার্স্ট হয়, লাভ থাকলে হবে লাভড। ইউটা কোন পার্সন? সেকেন্ড পার্সন, সে সবসময় কাকে ধরবে? অবজেক্টকে ধরবে। তো এখানে ইউ আর এখানে মি, তাহলে মি এখানে অবজেক্ট। তাই আমরা বুঝলাম কি? রিনা টোল্ড মি দ্যাট শি লাভড মি, শি লাভড মি। আচ্ছা, তো এইটুকু পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, আমরা এবার আমাদের বোর্ড প্রশ্ন করতে কোনো সমস্যা আমরা পড়বো না। দেখাচ্ছি এবার তোমাদেরকে। আগে দেখো এই এই প্যাসেজের মধ্যে কয়জনের মধ্যে কথা হচ্ছে, কারা কারা কথা বলতেছে, কে কে কথা বলতেছে একটু দেখো। মাদার সেড টু নাফি, আচ্ছা মায় কথা বলতেছে কার সাথে? নাফির সাথে। তাহলে এখানে আমার সাবজেক্টকে মাদার, কথা বলতেছে কার সাথে? নাফির সাথে। ওকে, আমরা এইভাবে খুঁজে খুঁজে বের করব কার সাথে কে কথা বলতেছে। দেখতে পেলাম মাদার সেড টু নাফি, মা নাফিকে বলতেছে, নাফির সাথে কথা হচ্ছে যে হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করতেছো। দেখো মা তার সন্তানকে বা নাফিকে প্রশ্ন করতেছে যে তুমি এখন কি করতেছো। তো সে বলতেছে আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করতেছি। কে এটা জবাব দিল? কে? নাফি। নাফি জবাব দিল যে আমি আমার হোমওয়ার্কগুলো করতেছি। আচ্ছা, এরপরে বলছে মা আবার বলতেছে যে হোয়াই ডিড নট ইউ ডু ইট ইয়েস্টারডে, কেন তুমি এটা গতকাল করো নাই। দেখো মায়ের কথা এটা ছিল। এরপরে মা আবার প্রশ্ন করলো, মানে সে এখানে একবার প্রশ্ন করলো, এখানে তার মানে সে 2বার প্রশ্ন করছে। পরের বারে আই ওয়াজ ইল ইয়েস্টারডে, গতকাল আমি অসুস্থ ছিলাম। সেড নাফি, নাফি বললো যে আমি গতকালকে অসুস্থ ছিলাম। ক্যান আই হেল্প ইউ, সেড মাদার, মা বললো আমি কি তোমাকে হেল্প করতে পারি বা সাহায্য করতে পারি। এখানে এই যে মাদার কিন্তু টানা প্রশ্ন করে গেছে, সে 3টা প্রশ্ন করছে নাফিকে, আর নাফি সেগুলো জবাব দিচ্ছে। তার মানে আস্কড এবং রিপ্লাইড একটা ব্যাপার স্যাপার এখানে আছে শিক্ষার্থীরা। ওকে,
ওকে, এবার আমরা চলে যাচ্ছি, বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে কিভাবে এটা করতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি এটাকে দুই অংশে বিভক্ত করে দিচ্ছি। ধৈর্য 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 ধৈর্য। ওকে, আমি এই দিক থেকে এই দিকে দিচ্ছি, আর একটু নিচ্ছি এইদিকে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। আমি এটাকে আরেকটু ছোট করে দিচ্ছি, মানে প্রশ্নটা আমার থাকে এইদিকে, প্রশ্নটা থাকবে আমার এইদিকে, আমি আনসারটা দিব ওইদিকে। ওকে, দেখো তো কারা কারা কথা বলতেছে আমরা এখানে দেখতে পাচ্ছি। মাদার সেড টু নাফি, মা নাফিকে জিজ্ঞেস করতেছে। সেড টু বলতে এখানে আসলে প্রশ্ন করতেছে। মা কি করতেছে এখানে? প্রশ্ন করতেছে। কি করতেছে? প্রশ্ন করতেছে। ওকে, প্রশ্ন করতেছে কে? মাদার। তাহলে আমরা এখানে লিখব মাদার আস্কড। মাদার, তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবা মাদার আস্কড কাকে? নাফিকে। তাহলে আস্কড টু নাফি, মাদার আস্কড টু নাফি। ওকে, কি বলে প্রশ্ন করতেছে? দেখো ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে যদি শুরু হয়, ডাব্লিউএস কোয়েশ্চেনে ডাব্লিউএস কোয়েশ্চেন, এটা কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা কি লিখব? হোয়াট। হোয়াট ইজ ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন সবসময় কাকে ধরে? দেখো এরকম এই অবজেক্টকে ধরে। নাফি হচ্ছে অবজেক্ট, তার মা হচ্ছে সাবজেক্ট। তাহলে এটা কিন্তু অবজেক্ট, আর এটা কি? এটা অবজেক্ট, আর এটা সাবজেক্ট, আর সেকেন্ড পার্সন। তাহলে এটা কাকে ধরবে? অবজেক্টকে ধরবে। তাহলে এখানে ইউ আছে, ইউ মানে কি? নাফি। নাফি বলতে আসলে হি, হি। ওকে, আর থাকলে কি হবে? ওয়াজ হবে। তাহলে হি ওয়াজ ডুইং এর ডুইং। নাও থাকলে দেন, THAN দেন, THEN দেন। হোয়াট হি ওয়াজ ডুইং দেন। ওকে, তার মানে আমার এইটুকু পর্যন্ত কাজ শেষ, এখানে আর কোনো সমস্যা নাই। পরেরটা দেখো, আই এম ডুইং মাই হোমওয়ার্ক সেড নাফি। নাফি বললো যে আমি আমার হোমওয়ার্ক করতেছি। নাফি কি বলছে? যে সে তার হোমওয়ার্ক করতেছে। ওকে, তাহলে আমরা বলি, আমি প্রশ্নটাকে একটু যদি ছোট করে দেই তাহলে আমার মনে হয় আরেকটু সুন্দর হয়। হ্যাঁ, এটাকে আরেকটু আমি ছোট যদি করে দিচ্ছি, ধৈর্য। তাহলে আমার জন্য লিখতেও একটু সুবিধা হয়। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা পরেরটা একটু দেখি। সে বলছে যে আই এম ডুইং মাই হোমওয়ার্ক। তাহলে নাফি জবাব দিতেছে, নাফি রিফ্লেক্ট করতেছে। আমরা বলবো নাফি রিফ্লেক্ট, নাফি রিফ্লেক্ট দ্যাট। সে জবাব দিল কি বলে? যে আই বলতে কে? আই বলতে নাফি, সে নাফি মানে হি। হি বলতে তোমরা এখানে এন দিয়ে নাফি বুঝাইতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর এম থাকলে হয় ওয়াজ। ডুইং এর ডুইং। মাই বলতে কে? মাই বলতে আসলে নাফি নিজে, তাই নাফি হলে হবে হিজ। হোমওয়ার্কের হোমওয়ার্ক, হোমওয়ার্ক। ওকে, তাহলে এইটুকু পর্যন্ত আমার কাজ কিন্তু শেষ। এবার হোয়াই ডিড নট ইউ ডু ইট ইয়েস্টারডে, তুমি গতকাল কেন এটা করো নাই? তার মানে তার মা আবার তাকে প্রশ্ন করতেছে। তাহলে বলবা মাদার এগেইন আস্কড, পুনরায় তাকে প্রশ্ন করলো। মাদার এগেইন আস্কড টু কাকে? নাফিকে। পুনরায় তাকে প্রশ্ন করলো। কি বলে প্রশ্ন করলো? যে হোয়াই। ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে শুরু হলে ডাব্লিউএস কোয়েশ্চেনে ডাব্লিউএস কোয়েশ্চেন কোনো পরিবর্তন হয় না, হোয়াই। এবার দেখো ডিড ফার্স্ট ফর্মে রয়েছে। ফার্স্ট ফর্মে থাকলে অর্থাৎ ফার্স্ট টেন্স থাকলে হবে হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। তো এখানে কে আছে? ডিড। তার আগে আমাদের সাবজেক্টের কাজ করতে হবে ইউ। ইউ বলতে নাফি মানে হি। আর এইখানে ডিড থাকলে হবে হ্যাড, নটের নট। আর পরবর্তী যে ভার্ব, সেই ভার্বের 3 নাম্বার ফর্ম। ডু থাকলে হবে ডান। তাহলে না, হোয়াই হি ডিড নট ডান ইট ইয়েস্টারডে থাকলে হবে দ্য প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে থাকলে হবে কি? দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে। ওকে, তার মানে আমার এইটুকু পর্যন্ত শেষ। এবার
তার মা কিন্তু তাকে প্রশ্নটা করছে, এবার সে জবাব দিচ্ছে নাপি রিপ্লেট, নাপি রিপ্লেট অ্যাগেইন বা নাপি রিপ্লেট দ্যাট, নাপি রিফ্লেট দ্যাট। নাপি জবাব দিল, কি বলে জবাব দিল যে আই ওয়াজ ইল ইয়েস্টারডে, গত কালকে আমি অসুস্থ ছিলাম। তো আই বলতে কে? নাফি। নাফি মানে কি? হি। আর এখানে ওয়াজ থাকলে হয় হ্যাড বিন, এম ইজার থাকলে হয় ওয়াজ ওয়ার, আর ওয়াজ থাকলে ওয়াজ ওয়ার থাকলে হয় হ্যাড বিন। তাহলে হবে এখানে হ্যাড বিন, হ্যাড বিন। ইলের ইল, ইলের কোনো পরিবর্তন নাই। ইয়েস্টারডে থাকলে হবে দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে। ওকে, তার মানে আমার এইটুকু পর্যন্ত শেষ। এইবার তার মা তাকে আরেকটা প্রশ্ন করতেছে যে ক্যান আই হেল্প ইউ, আমি তোমাকে কি সাহায্য করতে পারি? তার মা আবার তাকে প্রশ্ন করতেছে, তাহলে আমরা কি বলবো? দ্য মাদার, দ্য মাদার আস্কড হিম, তার মা তাকে প্রশ্ন করতেছে কি বলে, আমি একটু উপর থেকে একটু মুছে দিচ্ছি, উপরে বসাচ্ছি, দেখো যে ক্যান আই হেল্প ইউ, ক্যান আই হেল্প ইউ। তো ক্যান থাকলে হয় ইফ, তোমরা জানো এখানে যদি কখনো অক্সিলারি ভার্ব থাকে এটার জন্য আমাদেরকে ইফ লিখতে হয়, ইফ লিখতে হয়। ওকে, ইফ। আর এই আই বলতে কে? তার মা, তাহলে ইফ শি। এবার ক্যান থাকলে হবে কুড, ইফ শি কুড। পরে কি রয়েছে? হেল্প, আমরা হেল্পের হেল্প লিখবো। এই ইউ বলতে কে? ইউ বলতে হচ্ছে নাফি, নাফি বলতে হিম। ওকে, এবার বলো তো আমাকে এইটুকু পর্যন্ত তোমরা বুঝছো কি না? ন্যারেশনটা তো একটু কঠিন তোমার কাছে মনে হবে, এটুকু পর্যন্ত বুঝছো কি না যে আসলে কার সাথে কার কথা হচ্ছে, এটা বোঝাটা হচ্ছে আসল ব্যাপার। এখানে কি প্রশ্ন করা হচ্ছে কি না, প্রশ্ন না করে কি অ্যাসার্টিভে উত্তর, মানে প্রশ্ন করা হচ্ছে, অ্যাসার্টিভে বলা হচ্ছে কি না, মানে বিবৃতি প্রকাশ পাচ্ছে কি না, প্রশ্ন করা হচ্ছে কিনা, এগুলো যদি বুঝতে পারো, দুই একটা লাইন লিখলো এখানে 2 পাবে। হ্যাঁ, এই যেমন যতটুকু লিখছো এখানে 5 পাবে। ন্যারেশন হলেই 5, ন্যারেশনে কোনো মার্ক কাটা যায় না। আর যদি টাচ করো না পারো, অল্প একটু লিখে দাও, তাও সেখানে তুমি 1 থেকে 2 পাবে। হ্যাঁ, মানে ইংলিশে আসলে ফেল করাটা কঠিন, পাস করাটা সহজ। ফেল করাটা কঠিন এই জন্য বললাম, কোনো স্টুডেন্ট যদি খাতা না লিখে, আমরা তো খাতা দেখি, গত বছর আমি তোমার টোটাল 1300 খাতার নিরীক্ষক ছিলাম, 1349টা খাতার নিরীক্ষক ছিলাম। তো নিরীক্ষক থাকাকালীন বিভিন্ন টিচাররা খাতাগুলো দেখছে, আমি আবার পর্যালোচনা করতে গিয়ে যে জিনিসগুলো দেখলাম, ফলাফল এত খারাপ করে লিখছে, তাও কিন্তু মার্ক পেয়ে যাচ্ছে, পাস করে যাচ্ছে। এজন্য তোমাদের একটা জিনিস কনফিডেন্স রাখতে হবে যে কখনো খাতা খালি রেখে আসা যাবে না, পারো আর না পারো খাতা ভরাট করে দিবা, ফিল আপ করে দিবা। যেমন কমপ্লিটিং স্টোরি যেটা রয়েছে তোমাদের, সেখান থেকে অর্ধেক তো প্রশ্নেই দেওয়া থাকে, সে অর্ধেক তুমি লিখে দিলে বাকিটা নিজের মতো করে কোনোভাবে যদি তুমি লিখে দিতে পারো, গল্পটা মাথায় এনে বা বাংলা চিন্তা করে মোটামুটি 2-3 পৃষ্ঠা লিখে দিতে পারলো, তুমি 7-8 পেয়ে যাবে। এই ক্ষেত্রে আমাদের টিচারদের একটা সমস্যা কি, আসলে আমাদেরকে সময় দেওয়া হয় 1 সপ্তাহ 10 দিনের মতো, প্রায় 300-350 খাতা। তো এই অল্প সময়ের মধ্যে আসলে এই খাতাগুলো দেখাটা আমাদের পক্ষে ওইভাবে সম্ভব হয় না। এজন্য তোমাদেরকে যেটা পরামর্শ আমার, সেটা হচ্ছে কখনো তুমি ভাববা যে না স্যাররা মনে হয় লাইন বাই লাইন দেখে, না, এটা কখনোই সম্ভব না। যে কোনো সাবজেক্টের ব্যাপারে বলো না কেন, তোমার মেইন কি, যেমন বাংলা হতে পারে সৃজনশীল প্রশ্ন, মেইন যেই প্রথম লাইনটা সেটা একটু সঠিক থাকলেই হলো, কোনটার সাথে কোনটার মিল রয়েছে সেটা। আর তোমাকে দেখতে হবে সৃজনশীলগুলো প্যারা প্যারা করে দিচ্ছ কি না। তোমার কাছ থেকে জ্ঞানমূলক প্রশ্নের জন্য একটা লাইন চাওয়া হচ্ছে, তুমি সেখানে কয়টা লাইন লিখতেছ। তোমার কাছ থেকে অনুধাবনমূলক প্রশ্নের জন্য প্রথম একটা লাইন, পরে একটু ব্যাখ্যা, অর্থাৎ 2টা প্যারা তোমার কাছ থেকে চাওয়া হচ্ছে, তুমি কতটুকু লিখতেছ। এরপরে অনুধাবন প্রয়োগমূলক প্রশ্নের মধ্যে তোমার কাছ থেকে 3টা ধাপে উত্তর চাচ্ছে, মানে 3 প্যারাতে, 1 প্যারা লিখে স্পেস দিয়ে আরেক প্যারা লিখে স্পেস দিয়ে আরেক প্যারা, অর্থাৎ এবার 3টা প্যারা করে অনুচ্ছেদ করে তোমার কাছ থেকে প্রশ্নের উত্তর চাইছে। আর তুমি যদি সম্পূর্ণটা 1 প্যারাতেই লিখো, তাহলে তুমি এখানে 1 পাবে, এখানে 2ও পাবে না। এজন্য বলি কি, সবগুলো ভাগ 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 ভাগ, তোমার কাছ থেকে প্রশ্নটা কিভাবে চাইছে তুমি ঠিক সেইভাবে দিতে হবে। সৃজনশীলের 10-এ 10 পাওয়াটা সহজ, যদি তুমি হয় নাই, তোমার ভুলে গেছো, তোমার প্রশ্ন উত্তর হয় নাই, বাট ফেরা ফেরা করে লিখছো, তাও শিক্ষকরা, কারণ পড়ে না তো, শিক্ষকরা একদম কমই পড়ে, বেশিরভাগ মেজরিটি% শিক্ষকরা পড়ে না, না পড়ার থাকার কারণে অনেক স্টুডেন্ট ভুরি ভুরি A+ পেয়ে যাচ্ছে।
তো তোমরা কেন টেনশন করতেছো? স্যার আমাদের টেনশনে পড়াশোনা হচ্ছে না স্যার, এই অবস্থা শেষ, এটা শেষ, এটা শেষ। আয় রে কি ধরনের কমেন্টস রে বাবা! আমি গতকালকে বললাম বাটফারদের কথা, আজকে সেই বাটফাররা আমার এখানে কমেন্ট করা শুরু করছে রে। বারবার বললাম কখনো প্রশ্নপত্র পাওয়া যাবে না টাকার বিনিময়ে, রেজাল্ট চেঞ্জ হবে না টাকার বিনিময়ে। এরা বাটফার, এরা এরকম করেই ইনকাম করে, হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করে, হাজার হাজার। আর আমাদের মেয়েগুলা কোমলমতি, এরা বাড়ির ডিম বিক্রির টাকা, এটা বাবার পকেট থেকে টাকা চুরি করা, মায়ের এটা সেটা চুরি করে তারপরে গিয়া ওদেরকে প্রশ্ন বলে, ওদেরকে রেজাল্ট শেষ করে দিবে বলে বা প্রশ্ন পাবে বলে এদেরকে টাকা দেয়, আর তারপরে ধোকাটা খায়। ধোকা খাওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? এগুলা মিথ্যা কথা, এগুলোর ফাঁদে তোমরা কখনো ফা দিবা না। ওকে, যাই হোক, আমরা মোটামুটিভাবে যে জিনিসটা বললাম, এই আমি ন্যারেশন কেন আজকে করাইতেছি, আসলে ন্যারেশন করার আমার উদ্দেশ্য ছিল না। তো আমি বললাম যে ন্যারেশনের মধ্যে যদি তুমি হালকা একটু টাচ করো সেখানে তুমি মার্ক পাবে, ঠিক আছে? অবশ্যই মার্ক পাবে। এর পরের প্রশ্নটা একটু দেখো। এই প্রশ্নটা দেখো, দিনাজপুর বোর্ড 2020 সালে আসছে এবং চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসছে। আর যারা চট্টগ্রাম থেকে আমার এই ক্লাসটা দেখতেছো, এটা তোমাদের জন্য কমন না, হ্যাঁ? এটা তোমরা পড়বা না, এটা তোমাদের জন্য কমন না, এটা অন্যান্য ভোটের জন্য কমন কিন্তু, ঠিক আছে? এবং অন্যান্য ভোট বলতে কি, দিনাজপুর বোর্ডের জন্য 100% কমন। আমরা এমনও প্রশ্ন দেখেছি যে 2015 সালে আসছে, সেটা আবার 2020 সালে আসছে। 2020 সালের প্রশ্ন 2025 সালে, 5 বছর পর পর প্রশ্ন রিপিট করে, এমনও দেখেছি। তোমরা যেগুলো পড়বা অবশ্যই পড়বা, তোমাদেরকে আমি যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে 2023 সালের প্রশ্নগুলো পড়বা, যদিও সেটা সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে হয়েছে। 2019 সালের প্রশ্নগুলো পড়বা এবং 2020 সালের প্রশ্নগুলো পড়বা। এই 3 বছরের প্রশ্নগুলো ভালো করে যদি পড়তে পারো তাহলে ইনশাল্লাহ গ্রামারে তুমি আটকাবা না, সেখানে তোমার এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন আসবে, ঠিক আছে? আচ্ছা, আমি ওদেরকে বাইর করে দিতেছি। স্যার আপনি কোন বোর্ডের? আহারে, খালি খালি খালি। ওকে, আমরা মোটামুটিভাবে এতটুকু পর্যন্ত ছিলাম। এবার আমরা চলে যাচ্ছি দিনাজপুর বোর্ডে। দেখো, দিনাজপুর বোর্ডে কার সাথে কার কথা হচ্ছে, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই জন্যই যে কারণ তোমাদের সবার মনের আশা যেন তোমরা A+ পাও। তো এখানে এই GPA 5 নিয়ে আলোচনা করা হচ্ছে, খেয়াল করে দেখতে পাবা কার সাথে কার কথা হচ্ছে, আগে সেটা আমরা খুঁজে বের করি, তারপরে প্রশ্ন করতেছে না কি করতেছে সেটা আগে দেখি। দেখো, I have got GPA 5 in the SSC examination. হ্যাঁ, I have got, আমি GPA 5 পেয়েছি কোথায়? SSC পরীক্ষাতে। said সামির, সামির বললো, তার মানে বুঝলাম সামিরে বলছে, কাকে বলছে? আমাকে বলছে। মানে এখানে সামির সাবজেক্ট আর আমি সাবজেক্ট, দুইজনের সাবজেক্ট, মানে সামির সাবজেক্ট আর আমি অবজেক্ট। সামির বলতেছে, আমি শুনতেছি। ওকে, তো এখানে দেখতে পেলাম সামির, আর এখানে দেখতে পেলাম আই সেড, মানে আমি বললাম। আচ্ছা, আমার সাথে আর সামিরের সাথে কথা হবে। ওকে, তো সামির শুরুতে বলছে যে আমি GPA 5 পেয়েছি SSC পরীক্ষাতে। তা আমি বললাম কংগ্রাচুলেশন, অভিনন্দন ব্রাদার, ভাই। আমি ভাই বলে তাকে সম্বোধন করে বললাম যে অভিনন্দন। ওকে, এরপরে কি হচ্ছে? হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু নাও? এখন তোমার পরিকল্পনা কি, এখন তোমার চিন্তা ভাবনা কি? এইটা কি, এটা কে বললাম? এই প্রশ্নটা কে করলো? এই প্রশ্নটা কিন্তু আমি করছি। এই প্রশ্নটা আমি তাকে কংগ্রাচুলেশন জানিয়ে কিন্তু এই প্রশ্নটা আমি করছি যে তুমি তো SSC পরীক্ষাতে GPA 5 পেয়েছো, এখন তোমার চিন্তা ভাবনা কি, এখন তোমার পরিকল্পনাটা কি? এরপরে সে বলতেছে, এবার দেখো সামিরে বলতেছে যে আই উইশ টু স্টাডি সায়েন্স ইন এ রেপুটেড কলেজ, আমি সায়েন্স নিয়ে পড়তে চাই একটা স্বনামধন্য কলেজ থেকে। এরপরে দেখো সামিরের কথা কিন্তু শেষ না, সে বলতেছে যে আই হ্যাভ মাইন্ড টু গট অ্যাডমিশন ইন বুয়েট আফটার মাই SSC, আমি SSC পরীক্ষার পরে আমি মনে মনে নিয়ত করেছি আমি বুয়েটে পড়বো। সামির রিপ্লেট দিল, সামির বলল, তার মানে আমি বুঝলাম সামির সাথে আমার সাথে কথা হচ্ছে। সামির বলছে যে সে GPA 5 পেয়েছে SSC পরীক্ষাতে, আমি তাকে অভিনন্দন জানালাম। তারপরে তার পরবর্তী পদক্ষেপ জানতে চাইলাম, সে বলছে একটা ভালো কলেজ থেকে সে HSC পাস করবে এবং করার পরে সে বুয়েটে পড়বে। এই হচ্ছে কথা আর কি। তো টোটাল কথাটা যখন আমরা বুঝে গেছি, জেনে গেছি, মেনে গেছি, এইবার আমাদের করতে সুবিধা হবে। কি করতে সুবিধা হবে খেয়াল করে দেখো আমাদের। ওকে, আচ্ছা, যাই হোক, এবার
এই যে সামিরেরটা একটু খেয়াল করে দেখো। তো আমরা প্রথমে যে কাজটা আমাদেরকে করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, সেটা হচ্ছে কথা প্রথমে বলতেছে সামির, তাহলে সামির সেড টু মি, সামির 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 কি বলতেছে, আমাকে বলতেছে, জানাচ্ছে, তাহলে সামির টোল্ড মি, সামির আমাকে বলল, কি বলল, যে আই বলতে কি এখানে সামির নিজে, তাহলে কি হবে সামির, সামির বলতে আসলে হি বলতে আসলে এখানে সামির। ওকে, এখানে হ্যাভ রয়েছে, অ্যাপোস্ট্রফ দিয়ে হ্যাভ, তার মানে হ্যাড, হ্যাভ থাকলে হবে হ্যাড। গট জিপিএফাস, জিপিএফাস, গট জিপিএ, সরি জিপিএটা একটু, জিপিএফাস ইন দা SSC examination. ওকে, তার কথা কিন্তু শেষ, এইবার সামিরের কথা কিন্তু শেষ। এবার আমি তাকে কি জানালাম, কংগ্রাচুলেশন জানালাম, তাহলে আমি বলবো, আমি যে তাকে কংগ্রাচুলেশন জানালাম তার আগে আমি তাকে ভাই বলে বলছি যে ভাই আপনাকে অভিনন্দন। এই যে ভাইয়ের কথাটা, এই বুঝলাম যে সামিরের সাথে তার সম্পর্ক ভাইয়ের সম্পর্ক, তার সাথে সম্পর্কটা কি ভাইয়ের সম্পর্ক। তাহলে আমি বললাম অ্যাড্রেসিং অ্যাজ, অ্যাড্রেসিং কি বলে সম্বোধন করলাম, অ্যাড্রেসিং অ্যাজ এ ব্রাদার, ভাই বলে সম্বোধন করলাম তাকে, ভাই বলে সম্বোধন করে তাকে কি বললাম, অ্যাড্রেসিং অ্যাজ এ ব্রাদার আই কংগ্রাচুলেটেড হিম। দেখো, তার মানে আমার এইটুকু পর্যন্ত কিন্তু শেষ। ওকে, আমি বললাম কি অ্যাড্রেসিং অ্যাজ এ ব্রাদার, ভাই বলে সম্বোধন করে আই কংগ্রাচুলেটেড হিম, আমি তাকে অভিনন্দন জানালাম। আমার কথা কিন্তু এইটুকু পর্যন্ত শেষ। এরপরে তাকে আমি প্রশ্ন করলাম, তাহলে অ্যান্ড সেড দ্যাট, এবং আমি তাকে প্রশ্ন করলাম, আচ্ছা আমি তাকে প্রশ্ন করলাম, তাহলে সেড দ্যাট অ্যান্ড আস্কড হিম, আমি তাকে প্রশ্ন করলাম, কি বলে প্রশ্ন করলাম, হোয়াট দিয়ে শুরু হলে বা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হলে তার কোনো পরিবর্তন হয় না, ডাব্লিউএস ওয়ার্ডে থেকে যায়, কি হবে হোয়াট। ইউ বলতে কে, ইউ বলতে হি, সে নিজে বলতে কে সামির, তাহলে হি। আর এই ইন্টেন্ট ভার্বের 1 নাম্বার ফর্ম, এটার সাথে কি হবে ইন্টেন্ডেড। ওকে, এই টু ডু, এই নাও থাকলে কি হবে, নাও থাকলে হয় দেন, তোমরা জানো নাও থাকলে কি হয়, দেন হয়। এটুকু পর্যন্ত কাজ আমার কিন্তু শেষ। এইবার আই উইশ টু স্টাডি সায়েন্স ইন এ রেপুটেড কলেজ, এই আই উইশ টু আমার ইচ্ছা, এই আমি বলতে কি সামির, তো সামির জবাব দিচ্ছে, তাহলে বলবো সামির রিপ্লাইড দ্যাট, সামির জবাব দিল, যে কি বলে জবাব দিল, আই উইশড, আই বলতে কে সামির, তার মানে হি, আর উইশ হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম হলে ভার্বের 2 নাম্বার ফর্ম হয়, উইশ থাকলে হবে উইশড, উইশড। বাকিটা যেভাবে আছে সেভাবে, স্টাডি সায়েন্স ইন এ রেপুটেড কলেজ, এটার কোনো পরিবর্তন হবে না, এটা যেভাবে আছে সেইভাবে লিখবা, উইশ টু স্টাডি সায়েন্স ইন আ রেপুটেড কলেজ। এইটুকু পর্যন্ত আমার কাজ কিন্তু শেষ। আচ্ছা, এইটুকু পর্যন্ত তোমরা বুঝছো কিনা? ওকে, নাও থাকলে দেন, আচ্ছা তোমরা ভালোই জানো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এইটুকু বুঝতেছো তোমরা। আচ্ছা, উইস্ট, ওকে, এবার তোমরা বুঝছো। এরপরেরটা বাকিটা কি, আই হ্যাভ এ মাইন্ড, তার মানে তার কথা এখন শেষ হয় নাই। তো তার কথা যদি শেষ না হয়, আমরা আরেকটু কি করব, বাড়াবো। কি করব, বাড়াবো। এই ক্লাস ছেড়ে কেউ যাইও না, তোমাদেরকে আরও কয়েকটা পরামর্শ দিব, কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ দিব। হ্যাঁ, আর ক্লাসটা অল্প কতক্ষণের মধ্যে শেষ করে ফেলবো, এই তো আধা ঘন্টার মধ্যে ক্লাস শেষ করে ফেলবো, এত সময় নিব না। হ্যাঁ, আর হয় 10-15 মিনিট ক্লাস হবে, এত সময় নিব না তোমাদের, কারণ তোমাদের অন্যান্য পড়াও রয়েছে। আর আমরা সাজেশনগুলো দিয়ে দিচ্ছি, তোমরা হিসাব বিজ্ঞানের সাজেশন পাবে এবং সায়েন্সের অধ্যায়ভিত্তিক কিছু সাজেশন দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে আমাদের। আচ্ছা, পরেরটা দেখো,
কলেজ। এরপরে আমরা কলেজের পরে দেখবো যে আই হ্যাভ এ মাইন্ড, তার মানে আমরা এখানে শেষ না করে বলবো অ্যান্ড সেড দ্যাট, এবং সে বললো, কি বললো, এখানে কিন্তু কমাটা আমরা শেষ করব না, কারণ তার কথা এখনো শেষ হয় নাই। অ্যান্ড সেড দ্যাট, এই যে আই বলতে কে, সামিন নিজে, তাহলে হবে হি, হ্যাড থাকলে হয় হ্যাড, হি হ্যাড এ মাইন্ড, বাকিটা যেভাবে আছে এভাবে কোনো পরিবর্তন নাই, এ মাইন্ড টু গেট কি হবে, অ্যাডমিশন, ওকে, ইন বুয়েট, আফটার, মাই বলতে কার, আমার নাকি তার, কার পরীক্ষার কার এসএসসি পরীক্ষার পরে বলো তো দেখি তোমাদের মনে আছে কিনা, কার এসএসসি পরীক্ষার পরে সে বুয়েটে ভর্তি হবে, কার, এ মাই বলতে কে সে বলো তো, কার বলো তো, সে কে, মাই বলতে কে। স্যার আপনার কোনো কোর্স নাই? হ্যাঁ, আমার এইচএসসি পরীক্ষার কোর্স আছে, তোমরা যুক্ত থাকো আমার পেজের সাথে। হ্যাঁ, যখন তোমরা পাস করবে, আমি আগে দোয়া করি তোমরা আগে পাস করো তোমরা, এরপরে বাকি চিন্তা ভাবনা, আগে পাস করো। পাস বলতে যেন তেন পাস না, পাস তো সবাই করবা, তোমরা যারা এখানে ক্লাস দেখতেছো সবাই পাস করবা, বলো ইনশাআল্লাহ সবাই পাস করবা, পাস ছাড়া কেউ থাকবা না, ইনশাল্লাহ সবাই পাস করবা। কারণ আমাদের একটা চাপ থাকে, গোপন কথাগুলো বলে দিই তোমাদের সাথে, বোর্ড থেকে আমাদের একটা চাপ থাকে বলতে কি, যদি আমরা বেশি ফেল করাই এটার জন্য আমাদেরকে বোর্ডের জবাবদিহিতা করতে হয়। হ্যাঁ, যে এত বেশি কেন ফেল করানো হইলো, সে খাতা দেখতে পারে না, হ্যাঁ খাতায় লেখা আছে সে কেন ফেল দিল, এই জন্য টিচাররা এই ভয়ে, চাকরি হারানোর ভয়ে, হ্যাঁ শোকজ খাওয়ার ভয়ে শিক্ষকেরা কি করে, মার্ক বাড়াই দেয়, পাস করাই দেয়। তবে কন্ডিশন তোমাদের খাতায় থাকতে হবে লেখা, খাতায় যদি না থাকে তাহলে তোমাকে কি দেখে আমরা পাস করাবো বলো, পাস তো অবশ্যই সবাই করবা ইনশাল্লাহ, তবে সবাই তো পাস করে, বর্তমান যুগে সবাই পাস করে, ভালো রেজাল্ট কয়জনে করে, এই জন্য তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, পাস তো তোমরা করবাই, টেনশন করে কোনো লাভ নাই, পাস তো তোমরা করবে। এই দেখো রে, এই শালায় কত জায়গা থেকে যে শুধু করতেছে, শুধু যাদের খারাপ A+ লাগবে, 2x সাবজেক্ট, আরে ভাই পরীক্ষা তো এখনো দেয় না স্টুডেন্ট, এত কমেন্ট কোথা থেকে যে আসে, আহারে খোদা রে। তো যাই হোক, আমরা এইটা পর্যন্ত শেষ করে দিলাম, আর একটা রয়েছে, এটা শেষ করে দিয়ে আমাদের কাজ কিন্তু শেষ করে দিব। ওকে, আচ্ছা একটু খেয়াল করে দেখো, আমাদের এটা রয়েছে যে আই হ্যাভ গট, দেখো এটা আমরা এখান থেকে করে দেই, হ্যাঁ এটা আমরা এখান থেকে করে, আই হ্যাভ গট GPA 5, ওইটা তো আমি আলোচনা করছি, আচ্ছা যাকে এটা আলোচনা করে ফেলছি, আর তাইলে আজকে আলোচনার আর নাই। ওকে, আজকে আলোচনার বিষয় আর নাই, আজকে আলোচনা শেষ। এবার তোমাদেরকে কয়েকটা কথা বলি, তোমরা অনেক ধৈর্য ধরে আচ্ছা আরও কিছু তোমাদেরকে আমি দেখাবো, একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, ধৈর্য একটু দেখাচ্ছি, হ্যাঁ দেখাচ্ছি। আসলে তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো যে স্যার আপনি যে দিছেন আপনার এগুলো কমন পড়বে কি না, হ্যাঁ আপনি যা দিছেন বুঝবো কি না, তো আমি বললাম তোমরা পরীক্ষার হল থেকে বের হয়ে আইসা বলিও যে কমন পড়ছে না পড়ছে। এবার আমি তোমাদেরকে আমার কিছু কাহিনী দেখাচ্ছি, কাহিনী বলতে কি, আসলে আমার একটা বেইজের একটা রিভিউ দেখাচ্ছি, যদিও আমি এখানে এখনও ফেসবুকটা কানেক্ট করি নাই, তাই হয়তো তোমাদেরকে ওইভাবে দেখাতে পারতেছি না। আচ্ছা একটু দেখো আমার একটা পোস্ট থেকে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, একটু খেয়াল করলে দেখতে পাবা, জানি না পরিপূর্ণভাবে দেখতে পাচ্ছ কি না। আচ্ছা দেখো এখান থেকে দেখাচ্ছি, দেখো কি লিখছে, আচ্ছা এটা দেখতে পাচ্ছ না, সম্ভবত লিখছে যে আলহামদুলিল্লাহ GPA 5 আসছে, দোয়া করবেন স্যার, আলহামদুলিল্লাহ, ওকে। এরপর আলহামদুলিল্লাহ স্যার A+ আসছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অল ক্লাস স্যার, এই যে দেখো GPA 5 পেয়েছে, দেখো আলহামদুলিল্লাহ স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে বাংলা ইংলিশ পড়ানোর জন্য, GPA 5 পেয়েছে মেয়েটা। স্যার আসসালামু আলাইকুম ভাইয়া, গোল্ডেন GPA 5, আমি বলছি আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখো আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনার দ্বারা আমিও উপকৃত হতে পারছি, খুশি হয়েছি, ধন্যবাদ।
আসসালামু আলাইকুম স্যার, জিপিএ 5 আসছে, দোয়া করবেন স্যার আমার জন্য। জি আলহামদুলিল্লাহ স্যার, A+ পাইছি আলহামদুলিল্লাহ। ওকে দেখো স্যার, আসসালামু আলাইকুম, প্লাস আসছে, লিখছে আলহামদুলিল্লাহ। ওকে আলহামদুলিল্লাহ স্যার, আমি A+ পেয়েছি আপনার দোয়ায় আর গাইডলাইনে, আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। দেখো এই কত বড় একটা লেখা লিখছে, একটু খেয়াল করলে তোমরা দেখতে পাবা যে লিখছে আসসালামু আলাইকুম প্রিয় স্যার, আমি টিপু খান, এইচএসসি 2022 ব্যাচ, আমি বিজনেস স্টাডিজ গ্রুপ থেকে জিপিএ 5 পেয়েছি। আমি কলেজে তেমন কোনো ক্লাস করতে পারি নাই, আপনার অনলাইন কোর্স করে বাংলা ইংলিশ আইসিটি কমপ্লিট করছি। মাত্র সামান্য কিছু টাকায় আমি আপনার কাছ থেকে অনলাইনে যা পেয়েছি অফলাইনে 1000 টাকা শেষ করলেও তা হয়তো পেতাম না। আমি অ্যাডমিশন টাইমে স্মার্টফোন ইউজ করছি না। আমার জন্য দোয়া করবেন যাতে একটা ভালো ইউনিভার্সিটির চান্স পাই। এই টিপু ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, ঠিক আছে। ওকে এরপরে দেখো স্যার, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ স্যার, আমি জিপিএ 5 পাইছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর করে কোর্স গিফট করার জন্য, জাযাকাল্লাহ খাইরান, আলহামদুলিল্লাহ। কত কত দেখাবো, সব A+ বন্যা। দেখো স্যারকে এগুলো সব ইনবক্সে নক করছে, খেয়াল করে দেখো কত দেখবা তোমরা। আমার ওই বেসি স্টুডেন্ট ছিল 700 স্টুডেন্ট। আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি, যে বেসের কথা বললাম সেখানে 700 স্টুডেন্ট ছিল, একটু ধৈর্য। ওকে 700 স্টুডেন্ট ছিল, সেখান থেকে আমার প্রায় 450 জন A+ পাইছে, 450 জন। আমি স্ক্রিনশট দেখাইতে 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 আজকে ক্লান্ত হয়ে যাব, তাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 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 দেখো, কোনো শেষ নেই। দেখো আরও আছে, বুঝছো নি, কোনো শেষ নেই। তো এগুলো তো আমি সংরক্ষণ করে রাখছি না। তোমরা যদি ভালো রেজাল্ট করো অবশ্যই আমি তোমরা আমাকে এইভাবে মেসেজ করবা যে স্যার আমরা ভালো রেজাল্ট করছি। ওকে আচ্ছা, আমি তোমাদের মনে সময় নষ্ট করতেছি, আমি আর দেরি করব না, ক্লাস এখনই শেষ করে দিব। তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো, যে কোনো প্রশ্ন আমাকে করতে পারো, আমি তোমাদের কিছু প্রশ্নের উত্তর নিব। যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, হ্যাঁ যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। অবশ্যই যুক্ত থাকবা, ইনশাআল্লাহ যুক্ত থাকবা আমার সাথে, পেজের সাথে যুক্ত থাকবা। তোমরা এসএসসি পাস করার পরে এমন কিছু জিনিস তোমাদেরকে দিব, অনেক বেশি তোমরা উপকৃত হবে। আচ্ছা এবার একটু বলো, কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করো, অবশ্যই করো। আমি এখন তোমাদের প্রশ্ন নিব, আর আমি তোমাদের কিছু স্ক্রিনশট নিব এরকম করে যে তোমরা আমাকে বলবা যে স্যার আমরা জিপিএ 5 পেয়েছি, আলহামদুলিল্লাহ স্যার ভালো রেজাল্ট করছি, আমি এটা দেখার অপেক্ষায় আছি, ঠিক আছে। স্যার আজকে এক্সাম হবে, আমি একটু পরে এক্সামের কোশ্চেনটা তৈরি করতে পারলেই বলে দিব, হ্যাঁ একটু পরে, ঠিক আছে। ওকে কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো। যদি কেউ সাজেশন না পাও কষ্ট করে আমাকে কমেন্ট করবা যে স্যার আমি সাজেশন পাই নাই, অথবা পেজে একটা মেসেজ করবা, আমি সাজেশন দিয়ে দিব। স্যার আবার কখন লাইভ নেবেন? আবার আজকে দেখি সন্ধ্যা 7টা একটা লাইভ নেওয়া যায় কিনা, সেটাও জানিয়ে দিব। যে সন্ধ্যা 7টায় যদি লাইভ নিতে পারি তাহলে সেটা জানিয়ে দিব, তবে সেটা ভিন্ন কোনো সাবজেক্টের উপরে, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেরি করব না। আর তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, পড়ার কোনো বিকল্প নাই। যে সময়টা আছে, যে সাবজেক্টে এখন শোনো, কঠিন সাবজেক্টগুলো ধরার দরকার নাই, আর যে সাবজেক্টগুলো নিয়ে একেবারে ভেজালে আসো সেটি ধরার দরকার নাই, সেটি নিয়ে শুধু পাস করো। যে সাবজেক্টে একেবারে স্যার শেষ, স্যার এটা একদম বুঝি না, স্যার একদম পরিস্থিতি খারাপ, আমি কিছুই বুঝতেছি না, এই সাবজেক্ট নিয়ে খুব টেনশনে অনেক স্টুডেন্ট আমি দেখি, আরে ইংরেজির পিছনে ছুটে, তো গণিতের পিছনে ছুটে, ফিজিক্স কেমিস্ট্রির পিছনে ছুটে অন্যান্য সাবজেক্টের A+ মিস করে ফেলে, এই জন্য ভালো রেজাল্ট আসে না, ঠিক আছে। আর তোমার যে সাবজেক্ট কঠিন সেই সাবজেক্টে তুমি A পাও অথবা A- পাও, বাকিগুলোতে A+ থাকলে তো তোমার A+, জিপিএ 5 চলে আসছে, তাই না? আর তুমি একটা জন্য সময় নষ্ট করতে গিয়ে অন্যান্য সবগুলো 14 গোষ্ঠী শেষ করে দাও, এটা কেন করো? অনেক স্টুডেন্ট দেখি সারা জীবন শুধু ইংরেজি, গণিত, হ্যাঁ এগুলো নিয়ে ব্যস্ত, বাট অন্যান্য সাবজেক্টগুলো যে পড়লে তার A+ থাকতো, হ্যাঁ গণিত এবং ইংরেজি যেগুলো কঠিন সেগুলোতে অল্প রেজাল্ট করো, অসুবিধা কি? আর বাকিগুলোতে যদি ভালো রেজাল্ট করো তোমার একটা সুন্দর জিপিএ 5 আসবে, ঠিক আছে। ফলাফল এটা বুঝে না, যেটা প্রয়োজন সেটা করে না। না এই পরীক্ষার টেনশন করিও না, পরীক্ষা হার্ড হবে না এতটা বেশি। শুধু তোমাদেরকে ভয় লাগায়, সেনাবাহিনী থাকবে, এই থাকবে সেই থাকবে। আরে সেনাবাহিনীর কাজ কি হলের মধ্যে গার্ড দেওয়া? সেনাবাহিনীতে এমনি দেশ নিয়ে খুব ব্যস্ত,
হ্যাঁ, দেশের পরিস্থিতি নিয়ে ব্যস্ত। একটা হলের মধ্যে শিক্ষকদের দিয়ে গার্ড দিবে, সেনাবাহিনীর কাজ তো নয়। এখানের মধ্যে হাবিলদার মার্কা 2-3 জন পুলিশ থাকবে, হ্যাঁ, কয়েকজন পুলিশ থাকবে, ওনাদের দায়িত্ব পালন করবে, বসে থাকবে বাহিরে। বাট তুমি তোমার মতো পরীক্ষা দিবে, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, কিছু না, পরীক্ষা এতটা হার্ডও হবে না। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, নিজের প্রতি অবশ্যই খেয়াল রাখবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।